শুধুমাত্র কমনটা আসবে এই কনসেপ্টগুলো তোমাদের মনে রাখলেই হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে বলছে for two events A and B, joint event is the defined as the set of common outcomes of A and B. A এবং B এর ভিতরে যে কমন আউটকাম, আর এখানে হচ্ছে যে A or B or both সবগুলো আসবে। ঠিক আছে, এবার আসো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর বাংলা মিনিংটা জানো? মিউচুয়ালি এক্সক্লুসিভ এর বাংলা মিনিং? না স্যার। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর বাংলা মিনিং হচ্ছে পরস্পর বর্জনশীল। একটা আরেকটার সাথে মিক্স আপ হয়ে যাবে না, একটা আরেকটার সাথে মিক্স আপ হয়ে যাবে না। যেমন হচ্ছে তেল আর পানি মিক্স আপ হয়? নো স্যার। এরা হচ্ছে যে দুইটা পাশাপাশি সমহিমায় অবস্থান করে। তেল তার ধর্ম পরিবর্তন করে না, পানি তার ধর্ম পরিবর্তন করে না, তারা দুইটাই পাশাপাশি অবস্থান করে। ঠিক না? ঠিক না? আর পানি আর চিনি কি করে? পানি চিনিটা পানির সাথে মিশে পানিটাকে কি করে? মিষ্টি করে ফেলে। তার মানে কি পানিটা তার ধর্ম পরিবর্তন করে ফেলে না? শুনতেছ? পানি আর চিনি যদি মিশাও কি হয়? মিশে যায় এবং সে তার ধর্ম পরিবর্তন করে। কিন্তু তেল আর পানি পাশাপাশি মিশে একটা গ্লাসে রাখলেও কি করে? পানিটা নিচে পড়ে থাকে, তেলটা উপরে মিশে থাকে। দুইটাই তার আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, তাই না? জি স্যার। এবার আসো মিউচুয়ালি এক্সক্লুসিভটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে যে এমন একটা ইভেন্ট, এমন দুইটা ইভেন্ট যে তাদের মাঝে কোনো কমন আউটকাম থাকবে না। Two events A and B are said to be mutually exclusive if they have no common outcome. তাদের মাঝে কোনো কমন আউটকাম থাকে না। কমন আউটকাম নাই, মনে করো এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট। জি হ্যাঁ দেখেছি। তাহলে এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট। এ ইভেন্ট এবং বি ইভেন্টের মাঝে কোনো কমন আউটকাম নাই, এই কারণে তারা দুইটাই পাশাপাশি অবস্থান করে, কেউ কারোর সাথে কি হয় না? মিলে না। যেমন একটা ডাইস আমরা থ্রো করলাম, একটা ডাইস থ্রো করে আউটকাম গুলো যা পাইলাম সেগুলো কি হবে? 1 2 3 4 5 6 এগুলো না? একটা ডাইস যদি আমি থ্রো করি তার আউটকাম গুলো কি হবে? 1 2 3 4 5 6 এগুলো কি না? আমি এ যদি একটা কথা বলবো, কিন্তু তোমরা কথা না বললে বোঝা যায় না। জি স্যার। এ যদি একটা ইভেন্ট হয় যে ইভেন্টের আউটকাম গুলো হচ্ছে অড নাম্বার, আর বি যদি আরেকটা ইভেন্ট হয় যে ইভেন্টের আউটকাম গুলো হচ্ছে ইভেন নাম্বার। অড আর ইভেন বুঝো তো? অড মানে বিজোড় সংখ্যা আর অড ইভেন মানে জোড় সংখ্যা। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত আসবে? এ ইন্টারসেকশন বি কত আসবে? এটা জয়েন্ট ইভেন্ট কত হবে? ফাঁকা। এ ইন্টারসেকশন বি এখানে আর এখানে কমন আছে কিছু? ইমান শেখ না স্যার। কোনো কমন আউটকাম নাই। তার মানে কমন আউটকাম নাই মানে হচ্ছে তারা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট। তাহলে এ এবং বি এই দুইটাকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বিকজ দে হ্যাভ নো কমন আউটকাম। ক্লিয়ার? এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের নাম জানো তোমরা? রাইট, গুড। এটা হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম। ইন আ ব্যান্ড ডায়াগ্রাম universal set or sample space are represented by a rectangle and circle. সার্কেল দ্বারা বোঝানো হয় কি? সার্কেল দ্বারা বোঝানো হয় ইভেন্ট গুলাকে। এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট। এ এবং বি ইভেন্ট গুলাকে এর ভিতরে রেক্টেঙ্গেলের ভিতরেই ড্র করা হয় এবং সেগুলো হচ্ছে সার্কেল দ্বারা, আর রেক্টেঙ্গেল দ্বারা প্রকাশ করা হয় স্যাম্পল স্পেসটাকে। ক্লিয়ার? নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে যে তাদের মাঝে যদি কমন আউটকাম থাকে। If A and B are two events of the sample space S, then they are said to be not mutually exclusive if A intersection B is not equal to empty set or ফাঁকা set. A and B যদি ফাঁকা না হয়,
আগেরটা ছিল ফাঁকা, দেখো আগেরটা লিখছি আমরা ফাঁকা, এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা এমটি সেট, আর এখানে হচ্ছে নট ইকুয়াল টু এমটি। তার মানে দেখো স্যাম্পল স্পেস হচ্ছে যে ডাইস্ট্রিং এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6, আর এ একটা ইভেন্ট ধরে নিয়েছি 1 2 3 5, বি আরেকটা ইভেন্ট ধরে নিয়েছি 2 5 6। ঠিক আছে, তাহলে তা মিউচুয়ালি এক্সক্লুসিভ না নট মিউচুয়ালি এক্সক্লুসিভ? কারণ হচ্ছে তাদের মাঝে কমন আউটকাম আছে 2 আর 5। তার মানে যেহেতু 2 আর 5 হচ্ছে কমন আউটকাম, তাহলে তাদের মাঝে কমন আছে আউটকাম 2, তো তারা এমটি না, তাহলে এদেরকে আমরা বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তোমরা এই মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য ভেন ডায়াগ্রাম আঁকতে পারি আমরা এভাবে, আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য আমরা ভেন ডায়াগ্রাম আঁকতে পারি এভাবে, যেহেতু তাদের মাঝে কমন আছে। জি দেখেছি তুমি এই কি বলে কম্বলের ভিতরে বসে রুটি খাও, খাবে খাবে না? আমি দেখে ফেলবো তোমাকে। তাহলে দেখো এ এবং বি, এ এবং বি এর ভিতরে আউটকাম গুলো কি কি আছে বলো তো? এর ভিতরে আউটকাম গুলো কি কি আছে? 1 2 3 5 1 2 3 5, আর বি এর ভিতরে আউটকাম আছে 2 5 6 2 5 6। এখন দেখো এ এবং বি দুইটার মাঝখানে একটা কমন জায়গা আছে, দেখছো? জি স্যার। কমন জায়গা কোনটুকু? কমন জায়গা হচ্ছে 2 আর 5। না পুরো না, এইটুকু হ্যাঁ কমন জায়গা হচ্ছে এতটুকু, এই যে এইটুকু, এইটুকু। হ্যাঁ এই যে তো হাত নড়ে ঠিক মতো আঁকতে পারিনি, এই অংশটুকু বুঝতে পারছো তো? জি স্যার। এই অংশটুকু হচ্ছে কমন, আর এখানে আসবে হচ্ছে 1 1 আর হচ্ছে যে 3, আর এখানে আসবে হচ্ছে যে 6, আর এখানে কি বসবে 2 আর 5। 2 আর হচ্ছে 5, ঠিক না? জি স্যার। তাহলে এটা হচ্ছে যে কমন অংশটুকু হচ্ছে এখানে। তাহলে এটা যখন আমরা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তখন তার ভেন ডায়াগ্রামটা আঁকবো হচ্ছে এখানে, যে তাদের ভিতরে মিশে গেছে এই 2 আর 5টা হচ্ছে দুইটাতেই কমন আছে, এই কারণে এইভাবে লিখছি। ঠিক আছে, তাহলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বুঝা গেল? এই কনসেপ্টটা আমাদের অনেক কাজে লাগবে, এই কারণে বলতেছি। অনেক সময় বলা থাকবে যে অঙ্ক করো, একটা অঙ্ক করো যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই কারণে যদি তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ধারণাটা ক্লিয়ার না থাকে, তাহলে তো তুমি অঙ্কটা করতে পারবে না। এই কারণে আমাদের এই ডেফিনেশনগুলো জানা লাগে। ঠিক আছে? জি স্যার। Equally likely events, দেখো ডেফিনেশনটা পড়ে দেখো। 2 or more events, দুই বা দুইয়ের অধিক ইভেন্ট হইতে পারে। 2 or more events are said to be equally likely. Equally likely বলা হবে যদি কি each one of them has an equal chance of occurring. এটার অর্থ হচ্ছে এই যে তোমার ইভেন্টগুলোতে আউটকামের সংখ্যা সমান হবে। যেমন এই যে এ এবং বি দুইটা ইভেন্ট, এই ইভেন্টের আউটকামের সংখ্যা কয়টা? 3টা। বি ইভেন্টের আউটকামের সংখ্যা হচ্ছে 3টা। সো এ এন্ড বি আর ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ওকে, বাট এ ইকুয়াল ইন দিস প্রবলেম, এই প্রবলেমে এর আউটকামের সংখ্যা কয়টা? 4টা। 4টা। আর বি এর আউটকামের সংখ্যা কয়টা? 3টা। So they are not equally likely events. They are not
ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? যদি যদি কি হয়, যদি ইকুয়াল হয় তাহলে আউটকামের সংখ্যা যদি সমান হয় তাহলে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, আউটকামের সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে কি নট ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ওকে, এক্সহস্টিভ ইভেন্টস, এক্সহস্টিভ মানে কি টোটাল কমপ্লিট। ঠিক আছে, যেমন একটা एग्जांपल আগে দিয়ে আসি তারপরে বলি। এ এর আউটকাম গুলা কি কি? 1 3 5। বি এর আউটকাম গুলা 2 4 এই দুইটার ইন্টারসেকশন কি? ফাঁকা। আর এই দুইটার ইউনিয়ন কি হবে? কার সমান? গুড। যদি এরকম হয় যে ইউনিয়ন করলে এস এর সমান, ইন্টারসেকশন করলে ফাঁকা হয়, তখন সেই দুইটা ইভেন্টকে বলা হয় এক্সহস্টিভ ইভেন্টস। এক্সহস্টিভ মানে সম্পূর্ণ, দুইটাকে ইউনিয়ন করলে সম্পূর্ণটা পাওয়া যায়। বুঝতে পারছো? এই যে events are said to be exhaustive when they include all the possible outcome of the random experiment। সবগুলাই কি হয়? সবগুলাই ইনক্লুড হয়ে যায় ওই আউটকামের ভিতরে, ইভেন্টগুলোর ভিতরে। যেমন এ এবং বি এর ইন্টারসেকশন ইউনিয়ন করলে এ 1 2 3 4 5 6 সবগুলাই পাইছি না? সো দে আর এক্সহস্টিভ ইভেন্টস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কিন্তু দ্বিতীয় প্রবলেমটা করলে আমি কিন্তু এস পাই না। এই দুইটা প্রবলেমকে ইউনিয়ন করলে এস পাই? নো স্যার। এস পাই, কিন্তু ইন্টারসেকশনটা কি হয় না? ইন্টারসেকশনটা হয় না, ফাঁকা হয় না। সো দে আর নট। ওকে, এবার আসো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, স্বাধীন। স্বাধীন। ঠিক আছে, দেখো আমাদের ক্লাসে স্টুডেন্ট কিন্তু প্রায় অলমোস্ট 40 জন হওয়ার কথা, তাই না? স্যার আসো মাত্র 18 জন, 22 জনই অ্যাবসেন্ট। তাহলে তারা আমার ক্লাসে জয়েন করতে কি আমরা তাকে বাধ্য করছি? নো স্যার। বাধ্য করি, ঠিক না? তাহলে কি তারা ক্লাসে জয়েন করবে কি করবে না এই ব্যাপারে তারা হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, whether they join the class or not, এটা হচ্ছে স্বাধীন। আবার অনেক সময় দেখা যায় যে যখন অনেক দূরে দূরে, বিশেষ করে গ্রামের স্কুল কলেজের ভিতরে, স্কুল কলেজ এখন তো অনেক জায়গাতেই স্কুল কলেজ হয়ে গেছে, দুর্গম এলাকাতে অনেক সময় হচ্ছে যে চুরি বা হচ্ছে ছিনতাই এই সমস্যা, এই সময় এই ঘটনাগুলো ঘটতে পারে, অথবা অনেক ধরনের লাইফ থ্রেটেনিং অনেক প্রবলেম হইতে পারে। এই কারণে দেখা যায় একজন যদি কখনো স্কুলে যায়, একজন যদি হয় তখন আর ওরা স্কুলেই যায় না। যে 2 জন 3 জন বন্ধু সহ একসাথে হইলে কি করে যে একসাথে চলে যাবে, কোনো সমস্যা হবে না। এই কারণে একজনের যাওয়াটা আরেকজনের উপর ডিপেন্ড করে না অনেক সময়। যে একজন সিক হয়ে গেছে, সে আর অন্যজন আর যাবে না, যে পথে ঘাটে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অথবা অনেক সময় প্রবলেম হইতে পারে, বিশেষ করে মেয়েদের তো আরো প্রবলেম হয়। এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানরা কি বলেছে, কি আছে তোর বান্ধবী যেহেতু অসুস্থ আজকে যাইতে পারতেছে না, তুই যাইস না, মা অথবা বাবা যারা গার্ডিয়ান থেকে বলে, ঠিক না? তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যে ও এ যাবে কি যাবে না সেটা তার বান্ধবীর উপর নির্ভর করে। আর কোন কোন ক্ষেত্রে ছেলেরা হচ্ছে যে অনেক সময় কি করে, যাই হোক ও আসুক আর না আসুক আমি যাবো, ফার্স্ট বয়সে কখনো সাধারণত মিস করে না, ঠিক না? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হচ্ছে যে ইভেন্টস আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য অকারেন্স অফ ওয়ান ডাজ নট ডিপেন্ড অন আদার্স। একজন যাবে কি যাবে না, বা একজন আসবে কি আসবে না, কোনো একটা ঘটবে কি ঘটবে না, অন্যটার উপর কখনো ডিপেন্ড করবে না, তখন এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আর যখন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা ঘটবে কি ঘটবে না সেটা অন্যটার উপর ডিপেন্ড করে, তখন হচ্ছে যে তাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ইভেন্টস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমরা অন্য একটা জিনিস পড়াবো আজকে, সেটা হচ্ছে
বেসিক প্রিন্সিপালস অফ কাউন্টিং। বেসিক প্রিন্সিপালস অফ কাউন্টিং এর চারটা মেথড আছে। এই যে টাইপস অফ কাউন্টিং হচ্ছে চারটা। এর ভিতরে আমাদের একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল নাম শুনছিলে? জি স্যার। আমরা ফ্যাক্টোরিয়াল কোথায় যেন পড়াইছিলাম মনে হচ্ছে? স্যার কি আমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল স্যার, সেমিস্টার ছিল না? ফর ম্যাথে ছিল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে consecutive multiplication of first and natural numbers। প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো জানো তো? জি স্যার। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের কনজিকিউটিভ গুণন, সাকসেসিভ মাল্টিপ্লিকেশন। সাকসেসিভ মাল্টিপ্লিকেশন পর্যায়ক্রমিক, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, 5 এর সাথে এইভাবে পর্যায়ক্রমিক গুণফলটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এখন যদি 3 হয় তাহলে 3টা যদি 1 2 3 এই তিনটাকে যদি গুণ করি এটাকে বলি আমি 3 ফ্যাক্টোরিয়াল। যদি 1 আর 2 কে গুণ করি এটাকে বলি 2 ফ্যাক্টোরিয়াল। 1 শুধু হয় যদি তাহলে এটাকে বলি 1 ফ্যাক্টোরিয়াল। 4 যদি হয় তাহলে চারটার ভ্যালু যদি আমি গুণ করি 1 2 3 4 তাহলে এটাকে বলি 4 ফ্যাক্টোরিয়াল। পাঁচটা ভ্যালুকে যদি গুণ করি 1 2 3 4 5 তাহলে এটাকে বলবো 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান কত হয়? 4 ফ্যাক্টোরিয়াল সমান আসে 24। 24। ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল সমান আসে কত? 120। 120। ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়াল সমান আসে কত? 6 ফ্যাক্টোরিয়াল সমান আসে 720। ঠিক আছে? চেক করে দেখিও তোমরা। জি স্যার, 720। স্যার কিভাবে 7 সালটা কিউব করব না স্কয়ার করব? স্কয়ার বলছি, ডেফিনেশন কি বলছি? গুণন। জি স্যার। 4টা পর্যন্ত তো বলে গেলাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 প্রত্যেকটা গুণ। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 প্রত্যেকটাই গুণ। 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5040। 140। জি স্যার। ঠিক আছে? তোমাদের যাদের ঘরে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে একটা বাটন এরকম লেখা আছে, জি স্যার। এরকম চিহ্ন লেখা আছে। তো প্রত্যেকটা বাটনের নিচ দিয়ে আবার আরেকটা লেখা থাকে না? জি এই স্যার। বাটনের পাশ দিয়ে, হবে। এই বাটনের পাশ দিয়ে লেখা আছে এক্স ফ্যাক্টোরিয়াল। এক্স ফ্যাক্টোরিয়াল। দেখছো এরকম আছে না? জি স্যার। তো যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তা তো আছেই, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা অবশ্যই কিনে নিবা, কাজে লাগবে। আর মনে করো স্যার পরীক্ষার আগে কিনবো, পরীক্ষার আগে কিনে তো আর সেটা শেখা হবে না। এটা ফাংশন গুলো প্রথম দিন নতুন মোবাইল কিনলে দেখবা যে নতুন অনেক কিছুই কাজ করে না, পারি না, মানে যে কোনটাতে টিপ দিয়ে কোনটা পাবো এটা খুঁজে পাই না, ফ্যামিলিয়ার হয়নি। কিন্তু 1 সপ্তাহ 15 দিন পরে সবকিছু আমার কাছে পরিচিত হয়ে যায়, ফ্যামিলিয়ার হয়ে যায়। এই কারণে ক্যালকুলেটরটাও ঠিক সেরকম। ক্যালকুলেটরের ফাংশন গুলো জানতে গেলে তোমাকে এটাকে ইউজ করতে হবে, ঘরে রেখে দিলে হবে না শোপিসে। ঠিক আছে? কাজে লাগবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমার ফিনান্সের অনেক অঙ্ক করতে কাজে লাগবে, সো আগেই কিনে ফেলো। স্ট্যাটিস্টিক্সে তো লাগতেছে, দেখছোই তোমরা। ঠিক আছে? সায়েন্টিফিক তো নরমালি হয়, আবার কি আবার আছে ক্যালকুলেটর? না না না, এক্সট্রা ইয়া নাই, ওই FX911 ওটা কিনলেই হয়। FX এর একটা কি- জাস্ট নরমাল সায়েন্টিফিক ক্যালকুলেটর হইলেই হবে, যেটা আমাদের যেটা আমাদের হচ্ছে যে এই ফাংশন গুলা লগ, সাইন, ট্যান, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এগুলো থাকলেই হবে। যারা হচ্ছে যে মনে করো বুয়েটে পড়ে তাদের জন্য অনেক বিভিন্ন ফাংশনের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ওটা অনেকগুলা কনস্ট্যান্ট মুখস্থ রাখতে হয়, এই কারণে ওখান থেকে সহজেই বের করে দিতে পারে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করতে পারে। তারপরে তোমার আবার কি যেন আছে, নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সহজেই করতে পারি। তোমাদের অতগুলো লাগবে না, আমরা তো তোমাদের ইন্টিগ্রেশন পড়াইছি, নরমাল ইন্টিগ্রেশন, তাই না? জি স্যার। নরমাল ডিফারেন্সিয়েশন পড়াইছি। তাহলে পারমুটেশন আমাদের এই ফ্যাক্টরিয়ালের বিষয়টা আমাদের কাজে লাগবে, এই কারণে আমরা বলছি।
একটা জিনিস শুধু মনে আরেকটা লাগবে, সেটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1। এটা একটা স্পেশাল ফিচার ফ্যাক্টরিয়ালের। 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1 1, এটা মনে রাখবেন। ঠিক আছে? জি স্যার 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, এই যে লেখা আছে। নোট দ্যাট 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1, 0 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1। ঠিক আছে? আবার মনে করো 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি না, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তার মানে এটাকে লেখা যায় 4 ফ্যাক্টরিয়াল। তার মানে 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল লেখা যায়। জি স্যার ঠিক আছে? এই ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ইউজ করে, এই যে এই বৈশিষ্ট্যটা ইউজ করে আমরা অনেক সময় অনেক কাজে লাগে, এই কারণে বলছি তাই যে 5 ফ্যাক্টরিয়াল কে লেখা যায় 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল কে লেখা যায় 2 ইনটু 1 ফ্যাক্টরিয়াল, তাই না? জি স্যার এভাবে এক কমায় লেখা যায়। এবার আসো টাইপস অফ কাউন্টিং। There are 4 techniques of counting the number of possible outcome of an experiment. একটা এক্সপেরিমেন্টে টোটাল নাম্বার অফ আউটকাম কয়টা হবে সেটা বের করার 4টা টেকনিক আছে। এই 4টা টেকনিকের ভিতরে ট্রি ডায়াগ্রাম, মাল্টিপ্লিকেশন রুল, পারমুটেশন এন্ড কম্বিনেশন। ঠিক আছে? আমরা ট্রি ডায়াগ্রামটা তোমাদেরকে দেখাইনি, ট্রি ডায়াগ্রাম না দেখায় অন্য মেথড করছি আমরা। টেবুলার মেথডটা তোমাদেরকে দেখাইছি, তাই না? টেবুলার মেথডটা দেখাইছি না তোমাদের কয়েন টসিং এর ক্ষেত্রে? জি স্যার আচ্ছা, ট্রি ডায়াগ্রামটা কি কারণে ট্রি বলা হয়? ট্রি ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে ব্রাঞ্চ ডায়াগ্রাম। ব্রাঞ্চ মানে কি? শাখা প্রশাখা না? জি স্যার Counting the number of possible outcome of an experiment plays a vital role in probability theory. বলছে probability theory এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ আমাদের টোটাল নাম্বার অফ আউটকামের সংখ্যা যদি জানা না থাকে তাহলে আমরা প্রবাবিলিটিটা বের করতে পারি না। তো প্রবাবিলিটি যদি আমি প্রিসাইজলি বের করতে হয় তাহলে আমার অবশ্যই কি করতে হবে? টোটাল নাম্বার অফ আউটকামের সংখ্যা আমাকে বের করতে হবে। প্রিসাইজলি বের করতে হবে, পারফেক্টলি বের করতে হবে। তাহলে the possible outcome of an experiment and their corresponding probabilities can be shown by the branches of a tree. গাছের একটা ঢালের ইয়ার মতো, শাখা প্রশাখাগুলোর মতো দেখা যায়, লাইক এ ট্রি। এই কারণে এটাকে বলছে ট্রি ডায়াগ্রাম আর ব্রাঞ্চ ডায়াগ্রাম। এখানে দেখো, এটা হচ্ছে আসলে আমি পিকচারটাকে রোটেট করে এরকম দেখাইছি, নরমালি আমরা এভাবে করি। ঠিক আছে? গাছ সাধারণত তোমরা এভাবে দেখে অভ্যস্ত তো। এটা হচ্ছে গাছের মেইন শাখা, এটা হচ্ছে তার দুইটা প্রশাখা, এরপরে এটা হচ্ছে আরো সাব প্রশাখা, তাই না? জি স্যার তাহলে এটা একটা গাছের মতো মনে হয় না? তাহলে এরকম হইলে আমরা এই যে এখানে আমরা দেখাচ্ছি একটা কয়েনকে 3বার টস করছি। প্রথমে টস করছি, হেড এন্ড টেল পেয়েছি, আবার টস করছি, হেড এন্ড টেল পেয়েছি, আবার টস করছি, হেড এন্ড টেল পেয়েছি। তার মানে একটা কয়েনকে 3বার টস করা বা 3টে কয়েনকে একবার টস করা এক কথা। তাহলে সেটাকে আমরা এই ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তার মানে প্রথম আউটকামটা হবে হেড হেড হেড, দ্বিতীয়টা হবে হেড হেড টেল, তৃতীয়টা হবে হেড টেল হেড, চতুর্থটা হেড টেল টেল, আবার টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল 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 এন্ড টেল, সর্বশেষ। ঠিক আছে? তাহলে আমরা একটা কয়েনকে 3বার যদি টস করি তাহলে তার আউটকাম গুলো আমরা এভাবেও সহজে বের করতে পারবো। তোমরা যদি এভাবে যদি আমরা 4বার করতে চাই তাহলে এখান থেকে আবার 2টা করে বাড়বে। যখন বাড়বে 4বারের জন্য যদি করি তাহলে এভাবে 2টা করে আরো বাড়বে, প্রত্যেকটার সাথে আরো 2টা করে বাড়বে। সেভাবেও তোমরা করতে পারো। কেউ যদি অনেক সময় আমাদের পয়েন্ট টসিং এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল স্পেস বের করতে বলি, অনেকেই পারে না। তো এটা বের করা খুবই সহজ যদি কেউ ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রামটা এঁকে নেয়। ঠিক আছে? 16টা আসবে। এখন দেখো প্রত্যেকটার সামনে 2টা করে, টোটাল 8টা আছে, তো 8 দুগুণে 16টা আসছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে হেড 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 হেড। কে কল দিয়েছে? আসসালামু আলাইকুম। সে কি কথা বলে ফেলছে আপনার সাথে? ও আচ্ছা, সে ফোন রিসিভ করে আমার কাছে নিয়ে আসছে, আমি অন্য রুমে।
এ আছি আলহামদুলিল্লাহ। সাজু ভাই আমি একটা ক্লাস থেকে বের হয়ে আপনাকে ফোন দেই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তুমি কেটে দাও। আচ্ছা ওই যে তুমি আপুর কাছে যাও। আচ্ছা তুমি দেখেছো, যাও। আচ্ছা দেখেছো, ঠিক আছে। আচ্ছা বুঝা গেল তাহলে আমাদের ট্রি ডায়াগ্রামটা। আচ্ছা আমরা এই ট্রি ডায়াগ্রামটা, এটা গেল হচ্ছে একটা কয়েনের, 3টা কয়েনের জন্য, 4টা কয়েনের জন্য দেখাইতে পারবো, 5টা কয়েনের জন্য দেখাইতে পারবো, যতগুলা বলুক সবগুলোর জন্য আমরা সাধারণত ট্রি ডায়াগ্রামটা কয়েন টসিং এর জন্য বেশি ভালো হয়। আর কয়েন এবং ডাইসের জন্য করা যায়, সেটাই যে আমরা এখানে দেখি যে একটা কয়েন এবং একটা ডাইস যদি আমরা থ্রো করি একসাথে, তাহলে এরকম আসতে পারে, হেড আসবে 1 আসবে, হেড আসবে 2 আসবে, হেড আসবে 3 আসবে, হেড আসবে 4 আসবে, হেড আসবে 5 আসবে, হেড আসবে, অথবা টেইল আসবে 1 আসবে, টেইল আসবে 2 আসবে, টেইল আসবে 3 আসবে। এভাবে টোটাল কয়টা আসবে এখানে? টোটাল কয়টা আসবে আউটকাম? 12টা স্যার। 12টা। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলাই করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর কোনো দরকার আছে এই ট্রি ডায়াগ্রাম সম্পর্কে? আর কিছু বলার দরকার আছে? আচ্ছা, এবার আসো মাল্টিপ্লিকেশন রুল। মাল্টিপ্লিকেশনটা রুল করার আগে আমি আগে একটা एग्जांपल দেই, তাহলে তোমার রুলটা বুঝতে সুবিধা হবে। মনে করো এই যে একজন লোক সিলেটে বাস করে, সেই লোক হচ্ছে যে তার সামনে এই ফেব্রুয়ারির হচ্ছে যে 21, 22, 23 3 দিন ছুটি আছে। 20, 21, 22 3 দিন ছুটি আছে, বা 21, 22, 20, 21, 22, হ্যাঁ শুক্র শনি রবি 3 দিন বন্ধ। রবিবার পড়ছে হচ্ছে যে তোমার 21 ফেব্রুয়ারি, ঠিক আছে? তাহলে শুক্রবার বন্ধ ব্যাংকারের, শনিবার বন্ধ ব্যাংকারের, রবিবার হচ্ছে যে কি 21 ফেব্রুয়ারি পড়ছে, তার মানে কয়দিন বন্ধ? 3 দিন। 3 দিন বন্ধ। এই লোকটা তার এই উইকেন্ড ডেটা সে কক্সবাজারে কাটাতে চায়। এখন সে হচ্ছে যে কক্সবাজারে কাটাবে, সে সরাসরি কক্সবাজার যাবে না, সে সিলেট থেকে, বসবাস করে সিলেটে, সিলেট থেকে ঢাকায় আসবে, ঢাকায় এসে তার শ্বশুর বাড়িতে এক রাত থাকবে, থেকে তারপরে সে কক্সবাজার যাবে, শালী সম্বন্ধীকে নিয়ে কক্সবাজার যাবে বেড়াইতে, বউ থাকবে না, ঠিক আছে? তাহলে এখন সে ঢাকা, সিলেট থেকে ঢাকা আসতে পারে সে 4 ভাবে। বাসে আসতে পারে, ঠিক আছে? বাসে আসতে পারে, কারে আসতে পারে, প্লেনে আসতে পারে, ট্রেনে আসতে পারে। সিলেট থেকে সে ঢাকা আসতে পারে 4 ভাবে। আবার ঢাকা থেকে সে কক্সবাজার যেতে পারে হচ্ছে যে 5 ভাবে, শিপও যেতে পারে, ঠিক আছে? তাহলে বাস, কার, প্লেন, ট্রেন এন্ড শিপ। তাহলে এখন বলছে একজন ব্যক্তি কক্সবাজার থেকে সিলেট থেকে কক্সবাজার যাইতে পারবে ঢাকা হয়ে কত ভাবে? সেটা হচ্ছে যে ঢাকা থেকে সিলেট, আর সিলেট থেকে ঢাকা আসতে পারে 4 ভাবে, আবার ঢাকা থেকে কক্সবাজার যেতে পারে হচ্ছে যে 5 ভাবে। তাহলে 4 × 5, 4 × 5, তাহলে কয়টা হয়? টোটাল 20টা ওয়েতে, টোটাল সে 20টা ওয়েতে সে, মনে করো এটা যদি সিলেট হয়, সিলেট থেকে সে ঢাকা আসতে পারবে কয় ভাবে? 4 ভাবে। ঢাকা আসবে, ঢাকা আসবে। মনে করো কার, বাস, ট্রেন, প্লেন, ঠিক আছে? প্লেনে আসতে পারবে। এখন এই প্রত্যেকটা থেকে কত ভাবে আপনার যাইতে পারবে? সে প্রত্যেকটা থেকে সে কত ভাবে যাইতে পারবে? 5 ভাবে। 5 ভাবে। তাহলে কার, এরপরে কার,
প্লেন, ট্রেন, শিপ, পারবে না? জি স্যার। তার মানে এই টোটাল প্রত্যেকটা ইয়েতে কয়টা করে আসবে? তার মানে টোটাল আসবে হচ্ছে 4 into 5 equal to 20। তাহলে এই 1 2 3 4 প্রত্যেকটা থেকে তো 4টা করে আবার 5টা করে বের হবে। তার মানে 4 গুণন 5 সমান 20 ভাবে সে আসতে পারবে। যেতে পারবে। ক্লিয়ার? জি স্যার। এই সেই কথাটাই এখানে বলছে। মুসিদাই বুঝতে পারছো তো ব্যাপারটা? জি স্যার। তাহলে আমাদের এই যে ইয়েটা এখানে সেই রুলসটাই বলছে, যদি এরকম অনেকগুলো ওয়ে থাকে, এটার আমি দুইটা ওয়ের কথা বলছি, তাহলে n1 n2 n3 n4 n5 এরকম যদি হয়, যেমন আমার এক আত্মীয় ঢাকায় আসছে গত বৃহস্পতিবারে। হ্যাঁ, সে প্রথমত হচ্ছে যে ওয়াশিংটন ডিসি তে বসবাস করে। সে ওয়াশিংটন ডিসি থেকে সে ইয়েতে আসছে, নিউ ইয়র্কে আসছে। ঠিক আছে, নিউ ইয়র্ক থেকে সে কাতারে আসছে, কাতার থেকে সে ঢাকা আসছে, ঢাকা থেকে সে দিনাজপুরে গেছে। তার মানে কয়টা রুট সে ইউজ করছে? আচ্ছা। ঢাকা, ওয়াশিংটন ডিসি তে সে বসবাস করে, সেখান থেকে তার বাবা মারা গেছে, তারপর সে আসছে হচ্ছে যে নিউ ইয়র্কে। টোটাল 37 ঘন্টার একটা জার্নি ছিল তার। ঠিক আছে, তাহলে নিউ ইয়র্ক ইয়ে থেকে নিউ ইয়র্ক আসছে, নিউ ইয়র্ক থেকে সে ঢাকা ইয়েতে কি বলে কাতার আসছে, কাতার যেতে আসছে, কাতার আসছে, কাতার থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে সে আবার প্লেনে দিনাজপুর গেছে। এরকম যদি প্রত্যেকটা স্টেজে যদি 2-3টা করে ওয়ে থাকতো, সে কতভাবে আসতে পারতো, এটা আমরা খুব সহজেই বের করতে পারি। বুঝতে বলো। ঠিক আছে, তার মানে এরকম যদি প্রত্যেকটা স্টেজে 2টা বা 3টা করে ওয়ে থাকে, তাহলে আমরা এভাবে মনে করো প্রথম স্টেজে n1 সংখ্যক, দ্বিতীয় স্টেজে n2 সংখ্যক, তৃতীয় স্টেজে n3 সংখ্যক, চতুর্থ স্টেজে যদি n4 সংখ্যক এরকম থাকে, তার মানে টোটাল নাম্বার অফ ওয়েজ হবে হচ্ছে যে প্রত্যেকটা স্টেজে যতগুলো স্টেপ থাকবে ততগুলোর গুণফল। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, জি স্যার। মনে করো তুমি হচ্ছে যে একটা রেস্টুরেন্টে খাবার খাইতে গিয়েছো। এখন রেস্টুরেন্টের যে সার্ভিসম্যান তোমাকে তোমাকে এসে বললো যে আমাদের এখানে যে খাবার আছে সেখানে আছে যে তুমি 5 ধরনের অ্যাপিটাইজার আছে আর 3 ধরনের ডেজার্ট আছে। এখন বলছো যে তুমি একটা অ্যাপিটাইজার খাবা আর একটা ডেজার্ট খাবা। ঠিক আছে, এখন তুমি কত ভাবে তুমি অর্ডার দিতে পারবা? হাউ মেনি অর্ডার ক্যান বি মেড? কত ভাবে তুমি অর্ডারটা দিতে পারো? তাহলে 5টা অ্যাপিটাইজার থেকে 5 ভাবে নিতে পারবা, 3টা অ্যাপিটাইজার থেকে 3টা নিতে, সরি 5টা অ্যাপিটাইজার 3টা ডেজার্ট থেকে 3টা নিতে পারো। তার মানে তুমি 15 ভাবে চুজ করতে পারো। বুঝাইতে পারছি? জি স্যার। এটার আমি একে দেখাইতে চাই না। মনে করো অ্যাপিটাইজার গুলো হচ্ছে A1 A2 A3 A4 A5 আর ডেজার্ট হচ্ছে D1 D2 D3। তাহলে সে যদি অ্যাপিটাইজার A1 চুজ করে, ডেজার্ট D1 চুজ করে, অথবা অ্যাপিটাইজার A1 ডেজার্ট D2, অ্যাপিটাইজার A1 ডেজার্ট D3, এভাবে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে কত ভাবে সাজানো যাবে? 15 ভাবে। 15 ভাবে তুমি ইয়ে করতে পারো, অর্ডার দিতে পারবা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপরে মনে করো তুমি আরেকটা চাইনিজ রেস্টুরেন্টে গেলা, সেখানে তোমাকে স্যুপ দিবে, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ আছে, 4 ধরনের স্যান্ডউইচ আছে, 3 ধরনের স্যুপ আছে আর 2 ধরনের ডেজার্ট আছে। এখন বলছে তুমি কত ভাবে অর্ডারটা করতে পারো? ঠিক আছে, তাহলে 24 ভাবে তুমি অর্ডারটা করতে পারো। ক্লিয়ার? কি ব্যাপার, কথা বলো না যে? জি স্যার, ক্লিয়ার। তোমাদের সবার নিশ্চয়ই ব্যাংকের ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, তাই না? জি স্যার। কি বলো, এখনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই? স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় তো? স্যার। ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পর স্টুডেন্টদেরকে সাধারণত চেক বই দেয় না, এটিএম কার্ড দেয়। ঠিক আছে, এটিএম কার্ডের পাসওয়ার্ড কয় ডিজিটের থাকে? তোমার জানা নাই, তুমি তো নাই, তোমার জানাও নাই।
এটিএম কার্ডের পাসওয়ার্ড জেনারেলি 4 ডিজিট, তবে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে দেখছি 6 ডিজিটেরও আছে। সাধারণত আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে, আল-আরাফা ব্যাংকে, এরপর হচ্ছে তোমার শাহজালাল ব্যাংক, ওগুলা সবগুলোতেই হচ্ছে যে 4 ডিজিটের। ইভেন সিটি ব্যাংকেও দেখছি 4 ডিজিটের, কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট দেখলাম পূবালী ব্যাংকের একটা এটিএম কার্ড আছে, ওটা হচ্ছে ডিজিট হচ্ছে 6 ডিজিট। ঠিক আছে, যাই হোক, তা আমরা মনে করো তোমাদের তো সবার হচ্ছে যে কি বলে ইমেল অ্যাড্রেস আছে। এখন ইমেল অ্যাড্রেসে তোমরা পাসওয়ার্ড তৈরি করছো না? জি স্যার। পাসওয়ার্ড যখন তৈরি করছো, পাসওয়ার্ডে কিন্তু কিছু রুলস বলা থাকে, জানো? রুলস বলা থাকে, আপার কেস লেটার থাকবে, লোয়ার কেস লেটার থাকবে, সিম্বল থাকবে, নাম্বার থাকবে, আছে না? জি স্যার। এই শর্তগুলো ইউজ করে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। কারো পাসওয়ার্ডের সাথে কারো মিলে না, তো মিলে না। মিলে না। তাহলে এই জিনিসগুলো আমরা এই পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা ওই কতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে, ঠিক আছে? আমরা যদি যেমন এখানে বলছে সাপোজ দ্যাট এ কম্পিউটার পাসওয়ার্ড কনসিস্ট অফ 4 ক্যারেক্টার। একটা কম্পিউটার পাসওয়ার্ড হচ্ছে যে 4টা ক্যারেক্টারের। এখন বলছে ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই হবে ডিজিটের, ফার্স্ট ক্যারেক্টার হবে অবশ্যই ডিজিটের। ঠিক আছে, মনে করো এটা একটা পাসওয়ার্ডের 4টা ঘর। এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন, ফোর্থ পজিশন। ফার্স্ট পজিশন আসবে হচ্ছে কোথা থেকে? ডিজিট দিয়ে। ডিজিট গুলা কয়টা হয়? ডিজিট 10টা। কি কি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। তো 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই 10টা ডিজিটের হয় 0 দিতে পারি, না হয় 1 দিতে পারি, না হয় 2 দিতে পারি, না হয় 4 দিতে পারি, না হয় 9 দিতে পারি। তার মানে 10 ভাবে সাজানো যাবে এই সংখ্যাটা, প্রথম ডিজিট, প্রথম গড়টা। দ্বিতীয় গড়টা হচ্ছে কি হবে বলছে? অ্যালফাবেট হবে, ইংলিশ অ্যালফাবেটের যে কোনো ডিজিট হবে, যে কোনো লেটার হবে। ইংলিশ অ্যালফাবেটের যে কোনো লেটার, এখানে ইংলিশ অ্যালফাবেট কয়টা? 30টা। হ্যাঁ, কয়টা? 26টা। চিন্তা করছো? ইমান ভুলে গেছে। তাহলে ডিজিট হচ্ছে যে আমাদের লেটার হচ্ছে 26টা। এই ঘরটা পূরণ করতে আমার কোনো শর্ত নাই, যে কোনোটাই ইউজ করতে পারে, তার মানে এটা আসবে 26 ভাবে। দ্বিতীয় ঘরটা পূরণ করার ক্ষেত্রে কোনো শর্ত নাই, এটাও আসবে 26 ভাবে। তৃতীয় ঘরটা পূরণ করার ক্ষেত্রে কোনো শর্ত বলা নাই, এটাও আসবে 26 ভাবে। তৃতীয় ঘরটা পূরণ করার ক্ষেত্রেও কোনো শর্ত নাই, এটাও আসবে 26 ভাবে। চতুর্থ ঘরটা পূরণ করতে হবে, সেটাও বলছে 26 ভাবে করতে পারবে। তাহলে টোটাল নাম্বার অফ পাসওয়ার্ড কতগুলো হবে জানো? টোটাল নাম্বার অফ পাসওয়ার্ড কতগুলো হবে? এই 10 গুণন 26 গুণন 26 গুণন 26, এটা করলে যা আসবে এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ পাসওয়ার্ড। হাউ মেনি ডিফারেন্ট পাসওয়ার্ড আর পসিবল? কতগুলো পাসওয়ার্ড তৈরি করা পসিবল? স্যার 26টা কি 3বার লিখবো না এখানে? 3বারই লিখলাম, জি দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। 3বারই লিখলাম। এখানেও 1 থেকে 26 থেকে এ থেকে 26 জেড পর্যন্ত যে কোনো লেটার আসতে পারে, এখানেও এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার আসতে পারে, এখানেও এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার আসতে পারে। তাহলে সবগুলাকে গুণ করলে যেই সংখ্যাটা আসবে, এতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করা সম্ভব। দেখো কয়টা আসবে? 1,75,760টা পাসওয়ার্ড ক্রিয়েট করা পসিবল। যদি আমি এখানে রিপিটেশনটাকে অ্যালাউ করি, কিন্তু যদি আমি রিপিটেশনটাকে অ্যালাউ না করি, রিপিটেশনটা অ্যালাউ না করার অর্থ হচ্ছে এরকম, আবার একটু দেখাইতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে যে প্রথম পজিশনটা আমি 0 থেকে 9 যে কোনো একটা ডিজিট ইউজ করলাম, তার মানে এখানে 10টা ডিজিট। দ্বিতীয় ঘরটা এ থেকে জেড পর্যন্ত, সেকেন্ড ঘরটা আমি পূরণ করলাম, এটা হচ্ছে
26টা ডিজিট। মনে করো এখানে জেড ইউজ করছি বা এ ইউজ করছি বা বি ইউজ করছি, দ্বিতীয়বারে প্রথম বারে যেটা ইউজ করছি দ্বিতীয়বারে সেটা ইউজ করতে পারবো না, তার মানে আমার অপশন কয়টা? অপশন একটা কমে গেছে না? মনে করো এখানে এ ইউজ করছি, এ দ্বিতীয়বারে আর ইউজ করা যাবে না, তার মানে অপশন কয়টা কমে গেল না? একটা। একটা তার 25টা। তার মানে কয়টা হবে? 25। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয়বারে যেটা ইউজ করছি সেটা তৃতীয়বারে ইউজ করতে পারবো না, কয়টা হলো? কয়টা কমলো? থাকলো কয়টা? 24টা। 24টা। এই সবগুলোকে গুণ করলে যা হবে সেটা হচ্ছে যে 1,56,000। কয়টা? 1,56,000 পাসওয়ার্ড তৈরি করা যাবে, যেখানে রিপিটেশনটা অ্যালাউ হবে না। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বারই হবে কি একবার করে। একবার করে। বুঝতে পারছো পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করে? স্যার স্যার ভেরিফিকেশন এলাও হবে না, এটা কিভাবে বুঝবো? তোমাকে বললাম যে প্রথম ঘরে শূন্য লিখছো, দ্বিতীয় ঘরে এ লিখছো, তৃতীয় ঘরে এ নিলে তোমার মোবাইলে ওয়ার্নিং আসবে এ অলরেডি ইউজড, লাল কালিটা হয়ে থাকবে। দেখো না তুমি পাসওয়ার্ড করার ক্ষেত্রে? জি স্যার। তোমার নাম সিদ্ধাতুল মুনতাহা, তুমি একটা ইমেল তৈরি করতে চাচ্ছ, তোমার আগে কত লাখ লাখ মানুষ সিদ্ধাতুল মুনতাহা দিয়ে ইমেল তৈরি করে রাখছে, তোমার এটা নেয় না, তখন তোমাকে কি বলে? তোমাকে কিছু দেয়, অপশন দেয়, তুমি কিছু নাম্বার দাও অথবা হচ্ছে তোমার জন্ম তারিখটা দাও, এরকম দিয়ে করো না তোমরা? জি স্যার। ইমেল আইডিতে একেবারে হুবহু তোমার নাম আছে? না স্যার। নেয় না, কারণ তোমার আগে তো পৃথিবীতে অনেক মানুষ আসছে, তারাও তো ইমেল ইউজ করছে, আর ও সার্ভার ওই নাম্বারগুলো সবগুলো আছে, তো ইচ্ছে করলেও সে কি করবে না, তোমার নাম্বারটা ভুল ক্রমে সে তৈরি করে ফেলবে না। বুঝতে পারছো? জি স্যার। সেখানে রং ওয়ার্নিং আসবে, রং, ইউ হ্যাভ অলরেডি ইউজড এ, so you cannot use a now, you can use other 25 options b c থেকে z পর্যন্ত। বুঝতে পারছো? এই কারণে এভাবে আসবে। তাহলে 1,56,000 ক্যারেক্টার, 1,56,000 পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। কয় ডিজিটে? 4 ডিজিটে। ক্লিয়ার? এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, এগুলো কাজে লাগে আমাদের লাইফে, প্র্যাকটিক্যাল লাইফেই কাজে লাগে। তোমাদের যে এই এক বললাম ইমেল আইডি, বললাম ভোটার লিস্ট, তোমার ইমেল তোমার ইয়ের সাথে এনআইডি নাম্বারের সাথে অন্যের এনআইডি নাম্বার মিলে? কখনো মিলবে না। তোমার ফোন নাম্বারের সাথে অন্যের ফোন নাম্বার মিলে? না স্যার। একজনের ফোন নাম্বারের সাথে অন্যের ফোন নাম্বার মিলে না, ভোটার লিস্টের নাম্বারের সাথে মিলে না। তোমার যে ইয়ে আইডি, স্টুডেন্ট আইডি, তোমার ক্লাসমেটের স্টুডেন্টের আইডির সাথে মিলে? মিলে না। তার মানে প্রত্যেকটাই আলাদা ইউনিক নাম্বার এবং প্রত্যেকটাই ডিফারেন্ট নাম্বার, এবং সেগুলো কোত্থেকে তৈরি করছে? হয় লেটার অথবা ডিজিট দিয়ে, ঠিক না? খুব বেশি পরিমাণে এগুলো ইউজ হয়। এটা দেখাই ফেলছে, এটা দেখাচ্ছি না, দেখাই ফেলছে না কাউন্টিং। পারমুটেশন নাম শুনছিলে তোমরা কখনো? জি স্যার, পারমিটেশন। পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে কি বলো তো কেউ একজন? সম্ভাবনা স্যার। হ্যাঁ, রাশেদ কি বলছো? সম্ভাবনা বলছে। না, পারমুটেশন মানে সম্ভাবনা না তো। স্যার বিন্যাস না? বিন্যাস, হ্যাঁ, right? বিন্যাস সমাবেশ। আচ্ছা আচ্ছা। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, ঠিক আছে? কম্বিনেশন মানে দল গঠন, জি স্যার, কম্বিনেশনের দরকার। সমাবেশ স্যার, বা সমাবেশ। সমাবেশ। মনে আছে? মনে জি পড়ছে? স্যার, বিন্যাস সমাবেশ। জি স্যার। বিন্যাস সমাবেশ। তাহলে দেখো পারমুটেশনের ডেফিনিশন দিয়েছে, a permutation is any arrangement of r objects selected from n possible objects, n সংখ্যক অবজেক্টস থেকে r সংখ্যক অবজেক্টস নিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল, সেটার নামই হচ্ছে পারমুটেশন। অনেক সময় ডেফিনেশন আসে ডিফাইন পারমুটেশন এন্ড কম্বিনেশন। তাহলে পারমুটেশন ইজ এনি অ্যারেঞ্জমেন্ট অফ r objects selected from n possible objects, ঠিক আছে?
জি স্যার। সবসময় যে আর সংখ্যক অবজেক্ট নিবে তা না, আর সবসময় n সংখ্যক অবজেক্টস থেকে n সংখ্যক অবজেক্টস নেওয়া যায়। ঠিক আছে, এই পারমুটেশন ইন এনি অর্ডার, এখানে অবশ্যই বল, এখানে একটা পারমুটেশনের ক্ষেত্রে অর্ডারটা একটা গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য, অর্ডারটা কনসিডার করা হয়, কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডারটা কনসিডার করা হয় না। ঠিক আছে, যেমন আমরা যদি তোমাকে বলি 1 এবং 2 এই দুইটা ডিজিট নিয়ে সংখ্যা কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব, তাহলে কি কি তৈরি করা সম্ভব? 12 12 21। 21, ঠিক না? জি স্যার। যদি রিপিটেশন অ্যালাউ না করি, আর রিপিটেশন যদি অ্যালাউ করি 11 আসবে, 22 আসবে, তার মানে 4টা হবে। ঠিক আছে, পারমুটেশনের ক্ষেত্রে দেখো অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, 12 আর 21, শুধু প্লেসটা চেঞ্জ করার কারণে এটা দুইটা নাম্বার হয়ে গেছে আলাদা আলাদা, তাই না? কারণে এখানে বলছে ইট ইজ অ্যান অর্ডার সাবসেটস, এখানে অর্ডারটা গুরুত্বপূর্ণ। The order of the arrangement is important in permutation. Permutation এর ক্ষেত্রে অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ওকে, জি স্যার। এবার n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে যদি n সংখ্যক বিভিন্ন জিনিস চুজ করি, সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম, npn, NPN। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এর সমান। কার সমান? n ফ্যাক্টোরিয়াল সমান। n ফ্যাক্টোরিয়াল এর সমান। n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে n সংখ্যক বিভিন্ন জিনিস কি করব? চুজ করব। তাহলে সেই ক্ষেত্রে n1 n n-1 n-2 n-3 দেখছো কিছুক্ষণ আগে, দেখছো না 26 24 25 24 করছিলাম যে, মনে আছে? জি স্যার। যে এখানে দ্বিতীয়টা যেটা একবার ইউজ করছি সেটা দ্বিতীয়বার ইউজ করব না, তো সেরকম ক্ষেত্রে হলে কি প্রত্যেকটার ক্ষেত্রে এক এক করে কমে যাবে না? জি স্যার, কমে যাবে। এক এক করে কমে গিয়ে যদি n সংখ্যক পর্যন্ত যায়, তাহলে সেটা n ফ্যাক্টোরিয়াল এর সমান হবে। তাহলে আরেকটা শর্ত আছে, np0 সমান হচ্ছে 1, এই ফর্মুলাগুলো মনে রাখবা, np0 সমান হচ্ছে 1 আর np1 সমান হচ্ছে n, np1 সমান হচ্ছে যে n। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা মনে রাখবা, একটু কাজে লাগবে। আচ্ছা, মনে করো তোমরা গুলশানে বসবাস করো, তোমরা 10 জন স্টুডেন্ট ইয়েতে গেছিলা, তোমরা নব থিয়েটারে গেছিলা তোমরা? জি স্যার। ছোটকালে গিয়েছো নব থিয়েটার, তো আগে তো টিকিট কাটতে হইতো 8 ঘন্টা আগে, এখন কিভাবে কাটে জানি না, এখন কি ওরকমই আছে কিনা। আর এখন সরাসরি যায়, মানে না সরাসরি তো ঠিক আছে, কিন্তু আগে গিয়ে কাটতে হয়, এটা একটা ঝামেলার কাজ। একটা স্যার সময় এখন ওই রকমের মানুষও হয় না স্যার, দেখি নেই আমি এখন, হ্যাঁ কয়েকবার গেছিলাম, মানে বেশি একটা মানুষ হয় না এখন হয় না, কিন্তু প্রথম দিকে অনেক বেশি হয়েছে। হ্যাঁ, কারণ স্যার কি বলে? ভিতরে স্যার কিছুই নাই, ভিতরে তো কিছু নাই, ভিতরে শুধু দুইটা মুভি দেখায়, শেখ মুজিবের একটা মুভি দেখায়, আর ওই কি বলে আর একটা কি যেন মুভি দেখায় 3D। ঠিক আছে, ভাবছিলাম স্যার ফার্স্টে যে অ্যাস্ট্রোনমি রিলেটেড কোনো কিছু দেখাবে, এখন তো দেখি এই শেখ মুজিবের এইসব আওয়ামী লীগের অ্যাস্ট্রোলজি জিনিসগুলো দেখাইছে তো, স্যার দেখায়। স্যার ওগুলা দেখায় স্যার, কিন্তু স্যার জাস্ট একটা ভিডিও স্যার, এটা মানে অবাস্তব জিনিস সব। হ্যাঁ ভিডিওই তো দেখায়, সব জায়গাতে ভিডিওই দেখায়। এখন ওই যে যমুনা ফিউচার পার্কের এখানে আবার কি সুন্দর একটা ইয়ে দেখায় 3D। আচ্ছা, যেটা বলার উদ্দেশ্য সেটা বলবো যে, মনে করো তোমরা অনেকেই গেছো, এরপরে নতুন করে যাইতে চাচ্ছ ইউনিভার্সিটির, এখান থেকে এসে তোমরা একটা হাইস ভাড়া নিয়েছো, ভাড়া নিয়ে এখন যাবা ওখানে, অথবা কোনো একটা প্রোগ্রামে যাবে। এখন মনে করো গাড়িতে 10টা সিট আছে, যে একসাথে কি সবাই উঠতে পারে? স্যার। 1 বাই 1 উঠবে, তাই না? যে প্রথম উঠবে, যে হচ্ছে যে প্রথম গাড়িতে উঠবে, তার কাছে কয়টা অপশন ফাঁকা? স্যার 10টা। 10টা সিট আছে, 10টা সিটে যে কোনো সিটে সে বসতে পারে, তাই না?
আচ্ছা, যে দ্বিতীয়বার উঠবে, যে দ্বিতীয় উঠবে, ওঠার জন্য সেকেন্ডে উঠতে চাইবে, তার কাছে কয়টা অপশন ফাঁকা? 9টা। 9টা। যে তৃতীয় জন উঠবে, তার কাছে কয়টা অপশন ফাঁকা? 8টা। তার মানে এভাবে যখন আমরা উঠবো, তাহলে আমার একটা একটা করে অপশন কি কমে যাবে না? জি স্যার। আর যে লাস্ট আসবে, তার কাছে কোনো অপশন থাকবে? নো স্যার, একটাই। তার কাছে কোনো অপশন নাই, দেয়ার ইজ নো অপশন, তাই না? তার কাছে কোনো অপশন নাই। দেখো, এটা আসবে 10টা থেকে 10 জনেই যাবে, এবং সেটা আসবে এভাবে। তার মানে কতভাবে চুজ করতে পারবে? যে সাকিরা যতই চিন্তা করুক যে সে আগে বসে অন্যজন এসে যদি তার পাশে বসতে না চায়, তাহলে সে তার ইচ্ছে করলে তার ফ্রেন্ডের সাথে বসতে পারবে না, ঠিক না? জি তাহলে স্যার, কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল দেখো, 36,28,800 অ্যারেঞ্জমেন্ট পসিবল। কত? 36,28,800 অ্যারেঞ্জমেন্ট পসিবল। এগুলো এখন এখানে দেখানো সম্ভব না, কিন্তু কম্পিউটারে দেখানো সম্ভব। যে প্রত্যেকের জন্য আলাদা, প্রত্যেক স্টুডেন্টকে যদি আলাদা আলাদা নাম অথবা কালার দিয়ে দেই এবং হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট পসিবল এটা যদি দেখাই দেই, কম্পিউটার আমাদেরকে শত শত ইয়ে দেখাবে। কে ফোন দিয়েছে? হ্যালো, কোন ফয়সাল? কোন ব্যাচের? বলো। কিসের বলো, এমবিএ না বিবিএ? তো কোর্স না, সমস্যা কি? কোঅর্ডিনেটরের সাথে কথা বলো, বা যে আমাদের যে অফিসার আছে ওর সাথে কথা বলে নিয়ে নাও। আমার ক্লাস হচ্ছে শনিবারে 3টা বাজে ক্লাস। ঠিক আছে, যাও। আচ্ছা, যাও 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 যাও। বুঝতে পারছো যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল? জি স্যার, এমনি অ্যাপারেন্টলি মনে হবে এতভাবে পসিবল না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার যদি আমরা রুলস ফলো করে বের করি, তাহলে 10 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 36,28,800। 10 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 36,28,800টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। বুঝতে পারছো? জি স্যার, মনে করো এ বি সি 3টা লেটার আছে, ঠিক আছে? এখন এই 3টা লেটারকে 3টা পজিশনে তুমি সাজাবা। 3টা পজিশন আছে তোমার, এরকম 3টা পজিশন আছে, এরকম 3টা পজিশন আছে, 3টা পজিশনে সাজাবা। তাহলে কিভাবে সাজাইতে পারো? মনে করো প্রথম পজিশনে এ, দ্বিতীয় পজিশনে বি, তৃতীয় পজিশনে সি। একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ঠিক আছে? নিচে করা আছে তো, এটা আমি ইয়ে করতে চাই না, লিখতে চাই না, তাহলে আবার ক্লিয়ার করে লিখে দিলাম। প্রত্যেকটা লিখে লাগবে ঝামেলা। এই যে দেখো, প্রথম পজিশনে এ দিয়েছি, দ্বিতীয় পজিশনে বি দিয়েছি, তৃতীয় পজিশনে সি দিয়েছি। একটা অর্ডার শেষ। একটা। প্রথম পজিশনে এ দিয়েছি, দ্বিতীয় পজিশনে সি দিয়েছি। কত আসছে? ওই ইভান তুই মিউট কর। থার্ড পজিশনে বি দিয়েছি, এ দিয়েছি, সি দিয়েছি। ফোর্থ পজিশনে বি দিয়েছি, সি দিয়েছি, এ দিয়েছি। এবারে ফিফথ পজিশনে সি দিয়েছি, এ দিয়েছি, বি দিয়েছি, এবং লাস্ট পজিশনে সি দিয়েছি, বি দিয়েছি, এ দিয়েছি। তার মানে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল? 6টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। সেটা কি কি? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে প্রথমটা যদি 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে প্রথমটা হবে 3, প্রথমটা 3টা অপশনে সে বসার সুযোগ পাবে, তাই না? স্যার, ইয়েস স্যার। দ্বিতীয়টা 3 into 2 into 1। দ্বিতীয় লেটারটা হচ্ছে 2টা অপশন সে বসার সুযোগ পাবে, আর তৃতীয়টা কোনো অপশনে খুঁজে পাবে না। তার মানে কত? 3 into 2 into 1। তার মানে কয়টা? কয়টা? 6 6টা স্যার, অ্যারেঞ্জমেন্ট পসিবল। 6। 6টা অ্যারেঞ্জমেন্ট পসিবল, ঠিক না? ক্লিয়ার? স্যার বুঝতেছি না স্যার, আরেকবার একটু বলেন। কোনটা বুঝুনি সেটা আমাকে বলো।
স্যার এই যে एग्जांपल 2টা হ্যাঁ, এটা একটু দেখো তুমি। তোমাকে বললাম যে এরকম তিনটা অপশন, তিনটা ঘর আছে। বাচ্চাদের এখন সরে সরে ঘর আছে, দেখছো তোমরা? জি স্যার ওই ঘরে অন্যান্য লেটার এসে বসে, যেই ঘর না, যেখানে স্যার। ওখানেই বসে, অন্য জায়গায় বসে না। এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এটা হচ্ছে থার্ড পজিশন। তাহলে ফার্স্ট পজিশনটা কিভাবে কিভাবে বসানো যাবে? হয় এ দিয়ে বসাইতে পারবো, অথবা বি দিয়ে বসাইতে পারবো, অথবা সি দিয়ে পারবো। পারবো না? এ দিয়ে যদি বসাই সেটা এটা হইতে পারে, বি A, B, দিয়ে C, বসাইলে এটা হইতে A, পারে, C, B, B, S, C, সি দিয়ে বসাইলে ওটা হইতে পারে, ওটা হইতে পারে। আচ্ছা, দ্বিতীয় পজিশন আমি মনে করো যেখানে এখানে হচ্ছে এ ইউজ করছি, এখানে আর এ ইউজ করা যাবে না, তাহলে এখানে ইউজ করতে হবে কি, হয় বি না হয় সি। হয় বি ইউজ করব, না হয় সি ইউজ করব, তাই না? তাহলে বি ইউজ করলে আসতেছে কোনটা? দ্বিতীয় ঘরে বি। দ্বিতীয় ঘরে হচ্ছে যে তোমার বি ইউজ করলে আমার আসবে হচ্ছে যে এইটা, আর অথবা কোনটা, এইটা, 6 নম্বরটা। ঠিক না? এরপরে তৃতীয় ঘরে এ বি কোনোটা ইউজ করতে পারবো না, সি ইউজ করতে হবে। তাহলে সি ইউজ করলে হচ্ছে যে এইটা আসবে, ঠিক না? তাহলে এরকম ভাবে আমার কতগুলো ঘর চুজ করলাম। এখানে আসছে প্রথম ঘর, প্রথম এ বি সি তিনটে আসছে, এরপর একটা আসছে বি সি দুইটা আসছে, এরপর একটা আসছে সি। তাহলে কয়টা আসলো? কয়টা 6টা আসছে? 6টা মনে করো এ বি সি, এ বি কত বলো? স্যার A, C, B, তারপর B, A, C। এভাবে কত আসবে? এ বি সি, এ বি বি, এভাবে আমার ইয়েগুলো আসবে, ঠিক আছে? Yes, sir. মনতাহা বুঝছো কিনা? জি স্যার এটা গেল জেনারেল রুল। n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট থেকে n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট যদি আমি চুজ করি, n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট থেকে যদি আমি n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট চুজ করি, তাহলে হচ্ছে এই ফর্মুলা। কেমন? n ফ্যাক্টরিয়াল এর ফর্মুলা, এই যে n ফ্যাক্টরিয়াল এর ফর্মুলা। যদি n সংখ্যক ডিফারেন্ট এলিমেন্ট থেকে n সংখ্যক এলিমেন্ট চুজ না করে r সংখ্যক এলিমেন্ট চুজ করি, r সংখ্যক মানে হচ্ছে n এর মান হচ্ছে মনে করো 4, n এর মান হচ্ছে 4, তাহলে r এর মান মনে করো যদি 3 হয়, তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল? বুঝতে পারছো কিনা? জি যেমন স্যার। এখানে একটা एग्जांपल দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবা। এ বি ডি কয়টা আউটকাম, কয়টা লেটার আছে? স্যার তিনটা। তিনটা। তাহলে এখানে n এর মান হচ্ছে যে 3, n এর মান হচ্ছে যে সি 3। এটা একটু দেখাই, এটা করা আছে কোন জায়গায় যেন করা আছে, রাখো। এই যে এটা n এর মান হচ্ছে যে, n এর মানে লেটার আছে কয়টা? স্যার আগেরটার মতোই তো, A, B, C এর মতোই তো। না বলতেছি, হ্যাঁ না ওটা আগেরটার মতো, এটা হচ্ছে যে তিনটাই, সরি তিনটাই নিছি। তিনটা নিয়ে আর না নিয়ে আমি দুইটা নিতে চাই, দেখো দুইটার জন্য দিতে চাই। তাহলে স্যার আচ্ছা দুইটাই হবে, সরি দুইটা দিয়ে দেখাবো, দুইটা দিয়ে মনে করো এ A আর B। বি ডি আছে অথবা সি আছে, এই তিনটা আছে। তার মানে এখানে n এর মান হচ্ছে যে 3, ঠিক আছে? আর আমি নিতে চাই হচ্ছে r সংখ্যক ভ্যালু একসাথে, মানে হচ্ছে n এর মান, r এর মান হচ্ছে যে 2। তার মানে আমার a এবং b নিব, a এবং d নিব, আর হচ্ছে b এবং d নিব। আর এগুলোকে সবগুলোকে যদি উল্টাই দেয় কি হয়? সবগুলোকে যদি উল্টাই দেয় কি হয়? B, A, D, A, b D, a D A d a D B D, B। d b কয়টা হইছে? 6 স্যার। 6টা। তার মানে
আমরা যদি 8 সংখ্যক 3টা জিনিস থেকে 2টা করে জিনিস নেই তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট তৈরি করা পসিবল? 6 স্যার। 6টা। সেটা কিভাবে করছি দেখো, সেটা হচ্ছে 3p2। তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা কিন্তু এটা সরাসরি করতে পারো। জি স্যার। পারো কিনা তোমরা? ইয়েস স্যার। ক্যালকুলেটরে শিখাইছিলাম আমি তোমাদের। জি স্যার শিখেছিলাম। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 মানে কত? 1 স্যার। 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 6 6 হবে। 6 মিলছে? জি স্যার। এক্স্যাক্টলি স্যার। লেগেছে। তার মানে আমরা ফর্মুলা দিয়ে যদি করি সেটাও একই রকমই আসবে। তাহলে আমাদের n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে r সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে কতভাবে সাজানো যাবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। npr equal to n factorial divided by n minus r factorial. Clear? জি স্যার। npr equal to n factorial divided by n minus r factorial. তাহলে এখানে শর্ত হচ্ছে এই, যখন সবগুলো এলিমেন্টে কি হবে? সবগুলো এলিমেন্টে ডিফারেন্ট। যেমন আমরা এখানে দেখো a b d সবগুলো কি ডিফারেন্ট না? সবগুলো সংখ্যা ডিফারেন্ট কিনা? জি স্যার। সবগুলো সংখ্যাই হচ্ছে ডিফারেন্ট। সবগুলো সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো পারমুটেশনের ক্ষেত্রে আমরা 3টা সিচুয়েশন ফেস করব। পারমুটেশনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা 3টা সিচুয়েশন ফেস করব। 3টা সিচুয়েশনের জন্য 3টা ফর্মুলা। দেখো সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3। তাহলে সিচুয়েশন 1টা হচ্ছে যে জেনারেল ফর্মুলাটাই, যে অল আইটেমস আর ডিস্টিংক্ট মানে আলাদা। each item can occur only once in an arrangement. একটা অ্যারেঞ্জমেন্টে একবারই আসবে একটা আইটেম, মানে রিপিটেশন এলাও হবে না। রিপিটেশন নট এলাও অর রিপিটেশন উইদাউট রিপ্লেসমেন্ট। বুঝতে পারছো? each item can occupy any place in an arrangement. যে কোনো আইটেম যে কোনো প্লেসে একবারই সে কি করতে পারবে? বসতে পারবে। একের অধিকবার কি করতে পারবে না? বসতে পারবে না। ক্লিয়ার? তাহলে সেই ফর্মুলাটাই হচ্ছে এটা। যেমন এখানে দেখো হাউ মেনি 3 digits নাম্বার ক্যান বি ফর্মড ফ্রম দ্য ফলোইং ডিজিটস। 5টা ডিজিট আছে, 1 2 4 5 9। কয়টা ডিজিট? কয়টা ডিজিট আছে? 5টা। 5টা। 1 2 4 5 9 5 ডিজিটস। 5টা ডিজিট আছে। এই 5টা ডিজিট আছে, 5টা ডিজিটকে ইউজ করে 5টা ডিজিট থেকে 3টা ডিজিট নিয়ে 5টা ডিজিট থেকে 3টা ডিজিট নিয়ে কয়টা নাম্বার তৈরি করা পসিবল? ওই যে স্যার 16। তাহলে কয়টা নাম্বার তৈরি করা পসিবল সেই ফর্মুলাটা হচ্ছে n এর মান হবে এখানে 5 আর r এর মান হবে 3। r এর মান 3 হইলে আমার যে ডিজিটগুলো তৈরি করা যাবে সেই ডিজিটগুলো হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডিজিট হবে 60টা। npr মানে হচ্ছে 5p3। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সরি n মাইনাস r মানে হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান কত জানো? 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120 আর 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে যে কত? 2। তাহলে 120 কে যদি 2 দিয়ে ভাগ দেই কত হয়? 60। তাহলে এখন তোমার কাছে মনে হইতে পারে স্যার কিভাবে আসলো সংখ্যাগুলো? আমরা যদি 3 ডিজিটের সংখ্যা তৈরি করি তাহলে আমার আসলে কি 3টা প্লেস ওরা কি করবে? অকুপাই করবে। 3টা প্লেস অকুপাই করবে না? জি স্যার। ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। প্রথম প্লেসে যদি 1 দেই 1 2 4